বাড়িতে প্রবেশ করতেই আবরার আরশি উভয়ের কপালে ভাঁজ পড়ল। কারণ বসার ঘরে আবরারের মামা ইরফান চৌধুরী, তার স্ত্রী মিসেস মনা ও ঈশা বসে আছে। ঈশাকে দেখে রাগ হল আবরারের। এই মেয়ে তার মায়ের সাথে এত বাজে আচরণ করেছে, আবার এখন নির্লজ্জের মতো তাদের বাড়িতে চলে এসেছে। হুট করে ঈশার নজর পড়ল আবরার আরশির দিকে। সে বসা থেকে উঠে ছুটে আসল। ঈশাকে এভাবে আবরারের দিকে ছুটে আসতে দেখে গা জ্বলে উঠল আরশির। সে দ্রুত পায়ে আবরারের সামনে দাঁড়িয়ে পড়ল। আরশির হুট করে এভাবে সামনে চলে আসার কারণটা বুঝতে কয়েক সেকেন্ড লাগল আবরারের। বুঝতে পেরে মনে মনে হাসল সে। অন্যদিকে আরশি ঈশাকে কিছু কড়া কথা শোনানোর প্রিপারেশন নিল। তবে আরশিকে অবাক করে দিয়ে তাকেই জড়িয়ে ধরল ঈশা। কয়েক সেকেন্ডের মাথায় আরশিকে ছেড়ে ছলছল চোখে বলল, আমাকে ক্ষমা করে দাও আরশি। উইদিনের ব্যবহারের জন্য আমি লজ্জিত। আসলে তখন রাগের মাথায় কি বলছিলাম নিজেই বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঈশার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল আরশি। বুঝার চেষ্টা করতে লাগল আসলে ঈশা নিজের ব্যবহারের জন্য অনুতপ্ত কিনা, নাকি আবার কোনো নাটক করছে। আরশি মনে মনে ভাবল, ঈশা পেতনি আপু মনে তো হচ্ছে না তুমি চেঞ্জ হয়েছ। নিশ্চয়ই এটা তোমার নতুন কোনো নাটক হবে। কি ভেবেছ তুমি এসব নাটক করবে আর আমিও বোকা হয়ে যাব? এত বোকা নয় এই আরশি। তুমি ভালো তো আমি ভালো, কিন্তু আমার জামাইয়ের দিকে যদি নজর দিয়েছ তাহলে তোমার ১৩টা বাজানোর দায়িত্ব আমার। আরশি কোনো জবাব দিচ্ছে না দেখে তাকে ঝাঁকালো ঈশা। বলল, কি হলো আরশি? কিছু তো বলো, তুমি আমাকে ক্ষমা করেছ তো? মিষ্টি একটা হাসি দিল আরশি। বলল, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, আমি অনেক খুশি হয়েছি। আমি অবশ্যই তোমাকে ক্ষমা করেছি। চওড়া হাসল ঈশা। আরশির হাত ছেড়ে ফট করে আবরারের হাত ধরল। অনুতপ্ত কণ্ঠে বলল, আবরার তুমিও আমাকে ক্ষমা করে দাও। ফুপ্পি ও আমাকে ক্ষমা করে দিয়েছে, এবার তোমার পালা। প্লিজ ক্ষমা করে দাও। ঈশাকে আবরারের হাত ধরতে দেখে আগুন চোখে তাকালো আরশি, যেন দৃষ্টি দিয়ে ঈশাকে জ্বালিয়ে দিবে। আরশির রাগে লাল হয়ে আসা চোখ মুখের দিকে তাকিয়ে ঈশার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল আবরার। গম্ভীর স্বর তুলে বলল, ক্ষমা করতে পারি, তবে তোমাকে কিছু শর্ত মানতে হবে। ঈশা হাসি মুখে বলল, কি শর্ত বলো, আমি সব শর্ত মানব। আবরার পুনরায় বলল, আমাকে এখন থেকে ভাইয়া বলে সম্বোধন করবে। আমি তোমার চেয়ে বয়সে যথেষ্ট বড়। আর আরশিকে ভাবি বলে ডাকবে। সে হয়তো বয়সে তোমার চেয়ে ছোট কিন্তু সম্পর্কে তোমার তুলনায় বড়। আমার মা এবং স্ত্রীকে সম্মান করবে। আর আরও একটা কথা, আমাকে আর কখনো এভাবে স্পর্শ করবে না। এসব শর্ত যদি মানতে পারো তবে তোমাকে ক্ষমা করতে রাজি আছি আমি। আর যদি না মানতে পারো তবে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবে। আর কখনো তোমার ফেসটা দেখাবে না আমাকে। এবার তুমি সিদ্ধান্ত নাও কি করবে। কথা শেষ করে পকেটে হাত গুজে দাঁড়ালো আবরার। চোখ মুখ শক্ত হয়ে আছে তার। সে জানে ঈশা মোটেও ভালো হয়নি, বরং সে শুধুমাত্র ভালো হওয়ার নাটক করছে। অন্যদিকে আবরারের শর্তগুলো শুনে ঈশার হাসি হাসি মুখে ঘন কালো অন্ধকার নেমে আসলো যেন। তার সেই মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগল আরশি। আবরার বাঁকা চোখে তাকিয়ে আরশির কাণ্ড দেখতে লাগল। হাসতে হাসতে হুট করে আবরারের চোখে চোখে পড়ে গেল আরশির। সে দ্রুত হাসি বন্ধ করে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাল। ঠোঁট বাঁকিয়ে হাসল আবরার। মনে মনে ভাবল, এই মেয়ের কখন কি হয় বোঝা কঠিন। এই আগুন চোখে তাকিয়েছিল, এই এখন আবার হাসছে। যাক, শেষমেশ বউটা হাসল তো এই বেশি। তবে বউ আমার জেলাস ফিল করছে। আর একটু জেলাস ফিল করালে মন্দ হয় না।
ওই ধারালো দৃষ্টি, আগুন ঝরা মুখশ্রী দেখতে হেব্বি লাগে। কিছুক্ষণ নীরবতা পালনের পর মুখ খুলল ঈশা। মলিন কণ্ঠে বলল, আমি তোমার সকল শর্ত মানতে প্রস্তুত আছি। এবার বলো, আমাকে ক্ষমা করেছ তো? আবরার শক্ত কণ্ঠে বলল, হু। জবাব দিয়েই গটগট শব্দ তুলে উপরে চলে গেল আবরার। আবরারকে চলে যেতে দেখে আরশি ও আর দাঁড়াল না। আবরারের পেছনে পেছনে গেল। ওদের যাওয়ার দিকে রক্ত লাল চোখে তাকিয়ে রইল ঈশা। আরশির আগে পিছে ঘুরছে আবরার। বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছে, কিন্তু পাত্তা দিচ্ছে না আরশি। তার হাবভাবে বোঝা যাচ্ছে সে এখনও ওই বাড়ির ঘটনার জন্য আবরারের উপর রেগে আছে। আরশির মুখ থেকে কথা বের করতে না পেরে হতাশ হল আবরার। হুট করে কিছু একটা মাথায় আসলো তার। বাঁকা হাসি দিয়ে বেশ জোরেই বলল, যাচ্ছি আমি নিচে। এখানে তো কেউ পাত্তা দিচ্ছে না, তবে নিচে গেলে পাত্তা পেতেও পারি। চোখ বড় বড় করে তাকালো আরশি। আবরার ইনডিরেক্টলি ঈশার কথা বলেছে বুঝতে পেরে এক লাফে আবরারের সামনে এসে দাঁড়াল। কোমরে হাত রেখে চোখ পাকিয়ে বলল, কোথায় যাচ্ছেন? একদম বাইরে যাবেন না বলে দিল মনে মনে হাসল আবরার, কিন্তু উপরে প্রকাশ করল না। এক ভ্রু উঁচু করে আরশির দিকে তাকিয়ে বলল, কেন যাব না? অবশ্যই যাব। বউ তো পাত্তা দিচ্ছে না, আবার আরেক বিয়ে করার অনুমতিও দিয়ে দিয়েছে। তাই আমাকে অবশ্যই নিচে যেতে হবে, কারণ নিচে গেলে শুধু পাত্তা না, বউ ও পেয়ে যেতে পারি। জ্যোৎস্না মিসেস অদ্ভুত চোখওয়ালি। আবরারের কথাগুলো কানে যাওয়া মাত্র ভয়ঙ্কর রেগে গেল আরশি। মুহূর্তের মাঝে আবরারের শার্টের কলার টেনে ধরল সে। হিসহিসিয়ে বলল, দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করলেও মেরে ফেলব, আমি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে নজর দিল চোখ তুলে ফেলব। কি বলেছিলাম মনে আছে তো এমপি সাহেব? আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানো আমার বরের জন্য নিষিদ্ধ করব। আর যদি তাকায় তবে চোখ ফুটো করে দিব। চোখ তুলে মার্বেল খেলব। সে অন্ধ হয়ে থাকবে, কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। কি মনে পড়ছে কিছু? সৌভাগ্যবশত ওর দুর্ভাগ্যবশত আপনিই আমার বর। শেষের কথাটা বলে বাঁকা হাসল আরশি। আরশির মুখের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল আবরার। হুট করে আরশির কোমর জড়িয়ে ধরে নিজের আরও কাছে টেনে নিল সে। আরশির চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল, আর ইউ জেলাস মিসেস অদ্ভুত চোখওয়ালি? আজ যেন কোনো লজ্জা, অস্বস্তি ছুঁতে পারল না আরশিকে। আবরারের শার্টের কলার ছেড়ে দুই হাতে তার গলা জড়িয়ে ধরল আরশি। চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, ইয়েস, আম জেলাস এমপি সাহেব। কথাটা বলেই এক অভাবনীয় কাজ করে বসল আরশি। আবরারের খোঁচা খোঁচা দাড়ি যুক্ত গালে আলতো করে অধর স্পর্শ করল। অবাক হল আবরার, ভীষণ অবাক। আরশির কোমর জড়িয়ে থাকা হাতের বাঁধন ঢিলে হল। এই সুযোগে রুম থেকে পালালো আরশি। তবে নড়চড় হল না আবরারের। সে একদৃষ্টিতে তাকিয়ে রইল আরশির যাওয়ার পানে। বুকের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে বুঝতে পেরে বুকে হাত রাখল আবরার। চোখ বন্ধ করে নিঃশব্দে হাসল সে। বিড়বিড় করে বলল, আমার অদ্ভুত চোখওয়ালির শুধু চোখজোড়াই অদ্ভুত না, বরং সে মেয়েটাই সম্পূর্ণ অদ্ভুত। এই যে আমার হৃদয়টাকে অদ্ভুতভাবে কাঁপিয়ে দিয়ে গেল। আরশি ও মিসেস বন্যা মিলে খাবার টেবিল সাজাচ্ছে। আজ ইরফান চৌধুরী ও তার পরিবার এই বাড়িতেই থাকবে শুনেছে আরশি। তাই সে ঈশাকে চোখে চোখে রাখছে। মেয়েটা আবার তার জামাইয়ের উপর নজর না দেয়। একে একে সবাই টেবিলে এসে বসল। এখন শুধু ঈশা ও আবরার বাকি। 2 মিনিট বাদে আবরার ও চলে আসল। পিছন পিছন ঈশাকে আসতে দেখে চোয়াল শক্ত হল আরশির। আবরার নিজের চেয়ারে বসতেই ঈশা আবরারের পাশের আরশির চেয়ারটা টানল বসার জন্য।
অমনি আরশি এসে ঈশাকে সরিয়ে সেখানে বসে পড়ল। চমৎকার একটা হাসি দিয়ে বলল, আসলে ঈশা আপু, এটা আমার চেয়ার। ঈশা কিছু না বলে মুখ অন্ধকার করে আরশির পাশের চেয়ারে বসে পড়ল। জয়ের হাসি হাসল আরশি। আরশির কাণ্ডে আবরার ও মিটমিট করে হাসতে লাগল। খাওয়ার সময় ইরফান চৌধুরী জানালেন উনারা আগামীকাল আবার দেশ ছাড়বেন। ঈশার খালা অনেক অসুস্থ হয়ে পড়েছেন, উনাদের সেখানেই যেতে হবে। এটা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আরশি। বিড়বিড় করে বলল, যা কাপদ, তাহলে বিদায় হচ্ছে। আরশির কাছাকাছি থাকায় আরশির কথা আবরারের কানে আসল। সে আরশির কিছুটা নিকটে এসে ফিসফিস করে বলল, ঠিক বলেছ মিসেস অদ্ভুত চোখওয়ালি। এখন শুধু তুমিই আর আমিই আর তুমি। উফ, হেব্বি রোমান্টিক না? চোখ পাকিয়ে তাকালো আরশি। রাগ দেখানোর চেষ্টা করল, কিন্তু রাগ দেখাতে ব্যর্থ হয়ে নিজের খাওয়ায় মনোযোগ দিল সে। একবারও আবরারের দিকে ফিরে তাকাল না। লোকটা যে তাকে উঠতে বসতে এখন ওই সময়ের ব্যাপারটা নিয়ে খুঁচাবে, এটা বেশ বুঝতে পেরেছে আরশি। তখন অতিরিক্ত জেলাসির বশে অমন আচরণ করলেও এখন পস্তাতে হবে ভেবেই কান্না পেল আরশির। দেখতে দেখতে আবরার আরশির বিয়ের 1 সপ্তাহ পেরিয়ে গেছে। আবরারের সাথে বেশ ভালো আছে আরশি। আবরার তার অনেক যত্ন নেয়। তবে লোকটা এখন পুরো দমে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সারাদিন বাড়ি থাকে না, রাতে ফিরেও টুকটাক কাজ করে। এই নিয়ে আরশির অবশ্য কোনো অভিযোগ নেই। লোকটা সুযোগ পেলেই তাকে ফোন করে, খোঁজ খবর নেয়। রাতেও ঘণ্টা খানেক সময় দেয়। এই বা কম কি? আরশির মতে, কেউ যদি হাজারো ব্যস্ততার মাঝে আপনার জন্য 2-3 মিনিট সময় বের করে তাহলে সে অবশ্য করে। আপনার কথা সারাক্ষণ তার মাথায় থাকে, তাই তো সুযোগ পেলেই আপনার খোঁজ খবর নেয়। আর এমনিতেও আবরারের কাছে তার মূল্য কতটুকু এটা আরশি বেশ জানে। ছাদে বসে আছে আরশি। আজ তার মনটা ভীষণ খারাপ। বাবার কথা বড্ড মনে পড়ছে। আবরার রুমে ল্যাপটপে কিছু একটা করছে আর তার ও ঘুম আসছে না, তাই ছাদে চলে এসেছে সে। দোলনায় বসে আকাশের দিকে তাকালো আরশি। তবে আজ আকাশ অন্ধকার। চন্দ্র, তারা মেঘের আড়ালে লুকিয়ে আছে। মাঝে মাঝে গুরুম গুরুম শব্দ হচ্ছে। বৃষ্টির পূর্বের শীতল হাওয়া এসে শরীরে বাড়ি খাচ্ছে। হালকা শীত শীত লাগছে আরশির। যে কোনো সময় বৃষ্টি নামবে হয়তো, কিন্তু মোটেও নড়তে ইচ্ছা হলো না তার। এই পরিবেশটাই ভালো লাগছে। চোখ বন্ধ করে বাবার সাথে কাটানো শৈশবের সুন্দর স্মৃতিগুলো মনে করতে লাগলো আরশি। কত সুন্দরী না ছিল দিনগুলো। তারপর কত কিছু হয়ে গেল তার জীবনে। কেউ গায়ে চাদর মুড়ে দেয়ায় চোখ খুলল আরশি। তাকিয়ে দেখল আবরার তার পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছে। সেই দূরত্ব ভালো লাগল না আরশির। মুহূর্তেই আবরারের কাছে চেপে আসল সে। দূরত্ব ঘুচিয়ে নির্দ্বিধায় আবরারের কাঁধে মাথা রেখে চোখ বুজল। হাসল আবরার। শান্ত কণ্ঠে শুধাল, মন খারাপ? আরশি চোখ বুজেই জবাব দিল, হু, আব্বুর কথা ভীষণ মনে পড়ছে। এতটুকু বলে থেমে গেল আরশি। আবরার টু শব্দটাও করল না। কিছু সময় নীরবতা পালনের পর আরশি পুনরায় বলে উঠল, জানেন, অনেক সুখের পরিবার ছিল আমাদের। সুখ আর সুখ, অর্থ, ভালোবাসা, কোনো কিছুর অভাব ছিল না আমাদের। আব্বু, আম্মু আর আমি, আমাদের 3 জনের সুখী পরিবার। বাবা মায়ের একমাত্র সন্তান আমি, আব্বুর প্রিন্সেস ছিলাম। আমার নামটাও নাকি আব্বু রেখেছে। আমার চোখের দিকে তাকিয়ে নাকি তার মনে হয়েছিল সে কোনো স্বচ্ছ আরশিতে চোখ রেখেছে। তাই একমাত্র মেয়ের নাম রেখেছে আরশি। আব্বু আমাকে কতটা ভালোবাসত তা বলে প্রকাশ করা সম্ভব নয়।
মার তো দূরের কথা, কোনোদিন উঁচু আওয়াজে কথা বলতো না আমার সাথে। যদি কষ্ট পাই, আম্মু মাঝে মাঝে বকত, তখন আব্বুই আমাকে বাঁচাত। আব্বু আসলে কেঁদে কেঁদে আম্মুর নামে বিচার দিতাম। তখন আমাকে খুশি করার জন্য মিছে মিছে আম্মুকে বকত আব্বু। কোনো কিছু চাওয়ার আগেই হাজির করত, কোনো কিছুর কমতি রাখত না, আমার সকল আবদার পূর্ণ করত। বাবা মায়ের এতটা আদরের হওয়ায় অনেকটাই বাদর তৈরি হচ্ছিলাম। সারাদিন খেলাধুলা, দুষ্টুমি করতাম, পড়াশোনা তেমন একটা করতাম না। তবে রেজাল্ট যে খারাপ ছিল এমন না, মোটামুটি ভালোই ছিল। এভাবেই স্বপ্নের মতো সুন্দর দিন কাটছিল আমাদের। কথাগুলো বলে ছলছল চোখে হাসল আরশি। আবরার আরশির মুখের পানে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ যেন আরশি নিজের ভিতরে জমিয়ে রাখা প্রতিটা কথা আবরারকে জানিয়ে দিতে চাচ্ছে। আরশি ফের বলে উঠল, বাবা পেশায় মোটামুটি নামকরা সাংবাদিক ছিলেন। দাদাবাড়ি থেকেও ভালোই সম্পত্তি পেয়েছিলেন। সেই সম্পত্তি বেচে আমাদের বাড়িটা তৈরি করেছিলেন আর বাকিটা ভবিষ্যতের জন্য রেখে দিয়েছিলেন। সেই বাড়িতেই সুখের দিন কাটছিল আমাদের। তবে বেশি সুখ বুঝি কপালে সয় না। হঠাৎ এক ঝড় এসে আমাদের সুখের জীবন লণ্ডভণ্ড করে দিয়ে যায়। আমার গর্ভধারিণী মা আমাকে ঘৃণা করতে শুরু করে। অবশ্য আমার দোষ ছিল। আমার কারণেই হয়তো আমার আব্বু আর নেই। শেষের কথাটা বলতে গলা কাঁপে আরশির। আবরার একদৃষ্টিতে তাকিয়ে থাকে আরশির পানে। কোনো সান্ত্বনা দেয় না। সে চায় আরশির থেকে সবটা শুনতে। কিছুক্ষণ বিরতি নেয় আরশি। শান্ত হয়ে বলা শুরু করে, সেবার আমি এসএসসি দিয়েছি। রেজাল্টও দিল। গোল্ডেন না পেলেও A+ পেয়েছিলাম। তাতেই আব্বু সে কি খুশি। আমাকে দাদির দেয়া লকেট উপহার দেয়। আব্বুর ইচ্ছা ছিল বেস্ট কলেজে পড়াবে আমাকে। কিন্তু কলেজটা আমাদের বাড়ি থেকে বেশ দূরে ছিল। তখন আমি বাবা মায়ের হাত ধরে সব জায়গায় যেতাম। তারা আমাকে একা ছাড়ত না। তাই বহু ভাবনা চিন্তার পর আমার যাতায়াতের সুবিধার কথা ভেবে নিজের জমানো টাকা ব্যয় করে অল্প দামের মধ্যে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কেনে আব্বু। এ নিয়ে আম্মুর সে কি রাগ। শুধু শুধু কেন এত টাকা ব্যয় করল? সাধারণ একটা কলেজে পড়ালেই তো হয়, আরও কত কি। আব্বু শুধু হাসছিল। শেষে আম্মুকে বলেছিল, তুমি শুধু শুধু রাগ করছো মিহি। আমি বেঁচে আছি তো। আমি বেঁচে থাকতে তোমাদের কোনো কষ্ট করতে দেব না। তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? আর আমার মামুনি বেস্ট কলেজেই পড়বে। ও যখন ভালো কোনো পজিশনে যাবে তখন এমন কত টাকা আসবে। সেদিন আব্বুর কথাগুলো শুনে মনে মনে ঠিক করে নিয়েছিলাম এবার থেকে অনেক ভালো করে পড়াশোনা করব। আমাকে অনেক বড় পজিশনে যেতে হবে। আব্বু আম্মুর খেয়াল রাখতে হবে। তাদের যে আমি ছাড়া কেউ নেই। পরের দিন ছুটির দিন ছিল। আব্বু বাসায় ছিল। কিন্তু সকাল থেকেই খেয়াল করেছিলাম আম্মু কিছু একটা নিয়ে চিন্তিত। কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। আম্মুকে জিজ্ঞাসা করার পরও আম্মু কিছু বলল না। নাস্তা করার পর আব্বু গাড়ি দেখানোর জন্য বাড়ির বাইরে নিয়ে আসলো। আর কথায় কথায় জানতে পারলাম আব্বু ড্রাইভিং জানে। গাড়ি দেখে আর আব্বু ড্রাইভিং জানে এটা জানার পর আব্বুর কাছে বায়না ধরলাম যেন আমাকে গাড়িতে করে আশেপাশের এলাকা ঘুরিয়ে নিয়ে আসে। আব্বুর প্রিন্সেস আবদার করেছে আর আব্বু তা পূরণ করবে না তা কি হয়? আব্বু এক কথাতেই রাজি হয়ে যায়। কিন্তু আম্মুকে আমার ইচ্ছার কথা জানানোর পর সে কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে থাকে। ভয়ার্ত কণ্ঠে বলে আজ যেন আমরা কেউ বাইরে না যাই। তার মনে হচ্ছে কোনো ভয়ানক বিপদ আসতে চলেছে। কেমন যেন অস্থির অস্থির লাগছে। আর সে নাকি রাতে কোনো একটা বাজে স্বপ্নও দেখেছে। আসলে এই পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা বিপদ আসার পূর্বে কোনো না কোনোভাবে বিপদ আসার ইঙ্গিত পেয়ে যায়। কেউ বুঝতে পারে, আবার কেউ দুঃস্বপ্ন,
এমনিতেই ভয় হচ্ছে এসব ভেবে উড়িয়ে দেয়। আমরাও সেদিন আম্মুর কথা গায়ে মাখিনি। আম্মু দুঃস্বপ্ন দেখার কারণে ভয় পাচ্ছে ভেবেছিলাম। আর আম্মুর এই কথা না শোনাটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। আব্বু আর আমি বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে ঘুরতে। আম্মু অনেকবার নিষেধ করেছিল, কিন্তু আমি মন খারাপ করব তাই আব্বু আম্মুকে এটা ওটা বুঝিয়ে আমাকে নিয়ে বেরিয়ে আসে। আস্তে ধীরে গাড়ি চালাচ্ছিল আব্বু। আমিও জানালা খুলে পরিবেশটা উপভোগ করছিলাম। কিন্তু কিছুদূর যাওয়ার পর আব্বু খেয়াল করে একটা বিশাল বড় ট্রাক সর্বোচ্চ স্পিডে পিছন থেকে আমাদের গাড়ি বরাবর এগিয়ে আসছে। আব্বু বুঝে যায় ভয়ানক কিছু হতে চলেছে। সেও গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। কিন্তু অদ্ভুতভাবে আব্বু গাড়ি যেদিক যেদিক সরিয়ে নিচ্ছিল, ট্রাকটাও সেদিকেই আসছিল। মনে হচ্ছিল যেন ইচ্ছা করেই আমাদের গাড়িতে ধাক্কা দিতে চাচ্ছে। আব্বু যে গাড়ি থামাবে তারও উপায় নেই, কারণ গাড়ি থামানো মাত্র হয়তো ট্রাকটা গাড়িকে ধাক্কা মারবে। আব্বু বুঝে যায় বাঁচার কোনো উপায় নেই। ট্রাক যে কোনো মুহূর্তে আমাদের গাড়িকে ধাক্কা দিবে। আমি আতঙ্কিত দৃষ্টিতে আব্বুর দিকে তাকাই। দেখি আব্বুর চোখে জল টলমল করছে। আব্বু হুট করে আমাকে বলে, মামুনি নিজের আর তোমার আম্মুর খেয়াল রাখবে। তোমাকে অনেক স্ট্রং হতে হবে, কিন্তু আমার স্বপ্ন পূরণ করতে হবে। এতটুকু বলে থামে আব্বু। চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আমিও তখন কাঁদছি আর আব্বুর কথার মানে বোঝার চেষ্টা করছি। ট্রাক আমাদের গাড়ির একেবারে কাছে চলে এসেছে তখন। আব্বু এগিয়ে এসে আমার সাইডের ডোর খুলে দেয়। আমি চমকে তাকাই সেদিকে। কি হতে যাচ্ছে তার কিছুটা আন্দাজ করে ফেলি। হাউমাউ করে কেঁদে বলে উঠি, এমনটা করো না আব্বু, আমি তোমাকে ছেড়ে যাব না, প্লিজ এমনটা করো না। অশ্রুসিক্ত চোখে হাসে আব্বু। এক হাতে ড্রাইভ করতে করতে শেষবারের মতো বলে, আব্বু তোমাকে ভীষণ 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 ভালোবাসে মামুনি। বাস এটাই ছিল আব্বুর শেষ কথা। মুহূর্তের মাঝে আমাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বাইরে ফেলে দেয় আব্বু। গাড়ি রাস্তার সাইডে নিয়ে আমাকে ধাক্কা দিয়েছিল আব্বু, যার ফলে অন্য কোনো গাড়ির নিচে পড়ার সুযোগ ছিল না। কিন্তু চলন্ত গাড়ি থেকে ফেলার কারণে ভীষণ আঘাত পেয়েছিলাম। রাস্তার সাইডের ইটে বাড়ি খেয়ে কপাল ফেটে গলগল করে রক্ত বের হচ্ছিল। জীবনে প্রথমবার এত আঘাত পেয়ে সহ্য করতে পারিনি। চোখ ঝাপসা হয়ে আসছিল। ঝাপসা চোখেই তাকিয়েছিলাম আব্বুর গাড়ির দিকে। আশায় ছিলাম আব্বুও গাড়ি থেকে লাফ দিবে, কিন্তু সেই সুযোগটা হয়তো আব্বু আর পায়নি। চোখের সামনেই ট্রাকটা আব্বুর গাড়ি ধাক্কা দিয়ে উল্টিয়ে দেয়। তারপর সব অন্ধকার। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তার মাঝেই আবরারের বুকে মুখ গুজে বসে আছে আরশি। দীর্ঘ সময় কাদার কারণে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে। আবরারের গভীর দৃষ্টি সেই কম্পনরত আরশির পানেই নিবন্ধ। ইতোমধ্যেই তার টি শার্টের এক পাশ আরশির চোখের পানিতে ভিজে গেছে। তবুও নড়চড় নেই তার। সে চাচ্ছে আরশি নিজের বুকের মাঝে জমানো কষ্টগুলো আজ তার সাথে ভাগ করুক, মন ভরে কাঁদুক। এতে যদি মেয়েটার কষ্ট একটু কমে। নিজের চোখের সামনে নিজের প্রাণের প্রিয় বাবার মৃত্যু দেখার মতো বড় যন্ত্রণা আর কিছু আছে কি? আবরার আরশির জায়গায় নিজেকে কল্পনা করতে গিয়েও করতে পারল না। প্রাপ্ত বয়স্ক হওয়া সত্ত্বেও অন্তর কেঁপে উঠল তার। অথচ সেই ছোট্ট আরশি সেটা সহ্য করেছে। দীর্ঘ সময় চোখের জল ফেলার পর ধীরে ধীরে শান্ত হল আরশি। এত বছরের জমানো অব্যক্ত ব্যথাগুলো ভরসাযোগ্য কারোর কাছে ব্যক্ত করতে পেরে ভীষণ শান্তি অনুভব করল সে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে টের পেতেই আবরারের কাছ থেকে সরে আসতে চাইল সে, কিন্তু ছাড়ল না আবরার। সেভাবেই বুকের মাঝে পুড়ে রাখল আরশিকে। আরশি কান্না ভেজা কণ্ঠে বিড়বিড় করে বলল, ছাড়ুন এমপি সাহেব, বৃষ্টি হচ্ছে, আমাদের ভেতরে যাওয়া উচিত।
আবরার শান্ত কণ্ঠে বলল। এরপর কি হয়েছিল মিসেস অদ্ভুত চোখওয়ালি? আমি সবটা জানতে চাই। যখন বিশ্বাস করে এতটুকু বলেছ, তখন বাকিটাও তোমার মুখ থেকে শুনতে চাই। বলবে না আমায়? সময় নিল আরশি। তারপর ধীর আওয়াজে পুনরায় বলতে লাগল। এরপর আর কি? আমার জীবনের সুখের অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল সেদিন। এরপর পদে পদে বুঝতে পেরেছিলাম বাবা ছাড়া সন্তান কতটা অসহায়। যখন আমার সেন্স ফেরে তখন নিজেকে হসপিটালে পাই। পাশে চাচিম্মু অর্থাৎ আমার বড় চাচার স্ত্রী বসেছিলেন। হাউমাউ করে কেঁদে আব্বুর কাছে যেতে চেয়েছিলাম। আব্বুকে দেখার জন্য পাগলামি করছিলাম। তখন চাচিম্মু আমাকে শক্ত করে জড়িয়ে ধরেন। জানান অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমি প্রায় 15 ঘন্টা অজ্ঞান ছিলাম। ততক্ষণে আমার বাবার জানাজা সম্পূর্ণ হয়ে গেছে, তাকে কবরও দেয়া হয়েছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল তখন। শেষবারের মতো আব্বুকে না দেখতে পারার কষ্ট, তার বুকে মাথা রেখে ভালোবাসি আব্বু বলতে না পারার কষ্ট। হুট করে আম্মুর কথা মনে হল। অস্থির কণ্ঠে চাচিম্মুকে আম্মুর কথা জিজ্ঞাসা করতেই চাচিম্মু জানালো আম্মু পাশের রুমে আছে। তার অবস্থাও ভালো না। আব্বুর মরদেহ দেখার পর থেকে কেমন যেন পাগলের মতো আচরণ করছে। অসংখ্যবার জ্ঞান হারিয়েছে। তাই তাকেও হসপিটালে ভর্তি করা হয়েছে। কড়া ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আম্মুর অবস্থার কথা শুনে ছটফট করে উঠলাম আম্মুকে দেখার জন্য। চাচিম্মু ডাক্তারের কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন। আমাকে নিয়ে গেলেন পাশের রুমে। আমার সবসময় গোছালো, পরিপাটি থাকা আম্মুর বেহাল দশা দেখে বুক কেঁপে উঠল আমার। এলোমেলো চুল, চোখের নিচে গাঢ় কালি, মলিন চেহারা। দুই হাতে মুখ চেপে ডুকরে কেঁদে উঠলাম আমি। পরম মমতাময়ী মায়ের মতো বুকে জড়িয়ে নিলেন চাচিম্মু। মাথায় হাত বুলিয়ে বুঝালেন আমাকে শক্ত হতে হবে, আমার মায়ের জন্য হলেও শক্ত হতে হবে। আমার মায়ের যে এখন আমি ছাড়া আর কেউ নেই। আম্মুর কথা ভেবে নিজেকে কিছুটা শান্ত করি। আম্মুর জ্ঞান ফেরা অবধি ওখানেই আম্মুর হাত ধরে বসেছিলাম। ঘণ্টা দুয়েক পর আম্মুর জ্ঞান ফেরে। কিন্তু আমার হাতের মাঝে নিজের হাত দেখে এক ঝটকায় হাত সরিয়ে নেয় আম্মু। ক্রোধ আর ঘৃণা মিশ্রিত চোখে আমার দিকে তাকায়। চিৎকার করে বলে আমাকে তার সামনে থেকে চলে যেতে। আমি অবাক চোখে তাকিয়ে থাকি আম্মুর দিকে। নড়তে ও যেন ভুলে গিয়েছিলাম তখন। আমি যাচ্ছি না দেখে আম্মু চিৎকার চেঁচামেচি করতে থাকে। রুমে থাকা নার্স এমন অবস্থা দেখে আমাকে বলে রুম থেকে চলে যেতে। আম্মুর ব্রেনে চাপ পড়ে এমন কোনো কিছু করা যাবে না এখন। এতে ক্ষতিকর কিছু হতে পারে। আম্মু তখন অস্বাভাবিক আচরণ করছিল। বারবার চিৎকার করে বলছিল আমাকে সামনে থেকে চলে যেতে। ধীর পায়ে রুম থেকে বেরিয়ে এসেছিলাম আমি। খুব করে কাঁদতে চাইছিলাম কিন্তু কেন যেন চোখে আর পানি আসলো না। এরপর 2 দিন হসপিটালে থাকতে হলো। 2 দিন পর নিজেদের বাড়িতে ফিরে আসলাম। সাথে আসলো বড় চাচা আর তার পরিবার। আশ্চর্যের বিষয় কি জানেন? আব্বুর মৃত্যুর খবর শোনার পর আমাদের কোনো আত্মীয় আমাদের বাড়িতে আসেনি। হয়তো আমাদের দায়িত্ব না নেয়া লাগে এই ভয়ে। হাসি পাচ্ছিল তখন। আব্বু থাকতে তারা কি মিষ্টি ব্যবহারই না করত। আর আব্বু যাওয়ার পর কেউ সান্ত্বনাটুকু দিতে আসেনি। তবে এটা ভেবে শান্তি লাগছিল যে সবাই ছেড়ে গেলেও আমার বড় আব্বু মানে আমার বড় চাচা আমাদের ছেড়ে যাননি। কিন্তু উনি যে ভয়ঙ্কর পরিকল্পনা করে আমাদের সাথে ছিলেন তা তখনও বুঝাতো দূর, মাথাতেও আসেনি। দেখতে দেখতে আব্বু যাওয়ার 2 সপ্তাহ পার হল। চাচিম্মু ছায়ার মতো আমার সাথে সাথে ছিলেন। এর মাঝে যতবারই আম্মুর সামনে গিয়েছি আম্মু দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আম্মুর চোখে আমি তার স্বামীর মৃত্যুর জন্য দোষী হয়ে গিয়েছিলাম। চাচা চাচিম্মুর সাথে ছিল দেখে ধীরে ধীরে নিজেকে সামলে নিচ্ছিলাম।
আব্বু চলে গেলেও দ্বিতীয় বাবা অর্থাৎ আমার বড় চাচার হাত আমার মাথার উপর আছে ভেবে ভরসা পাচ্ছিলাম। কিন্তু সেই বিশ্বাস, ভরসা যে এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে যাবে তা কে জানত। থামল আরশি। লম্বা একটা শ্বাস টেনে আবার বলা শুরু করল। আব্বুর যাওয়ার তৃতীয় সপ্তাহ চলছে তখন। হুট করে একদিন সন্ধ্যায় চাচা এসে রুক্ষ কণ্ঠে বললেন আম্মুকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে। অবাক হলাম আমি। বিস্ময় চোখের পাতা ফেলতে পারছিলাম না। মনে হচ্ছিল যা দেখছি ভুল দেখছি, যা শুনছি ভুল শুনছি। বিশ্বাস হচ্ছিল না এটা সেই চাচা যে এতদিন আমাদের সাথে এত সুন্দর ব্যবহার করেছে। কিন্তু চাচা পুনরায় একই কথা বলায় অবাক কণ্ঠে চাচাকে জিজ্ঞাসা করলাম এসব উনি কি বলছেন। চাচা বাজে একটা গালি দিয়ে বললেন বাড়ি ছেড়ে চলে যেতে। সেদিন কি হলো কি জানি নিজের মাঝে একটা জেদ অনুভব করলাম। তেজের সাথে বললাম আমার আব্বুর বাসা ছেড়ে আমি কোথাও যাব না। আর এই বাসা তো আমাদের। উনি যেন এই বাড়ি থেকে চলে যায়। আমার কথায় খিকখিক করে হেসে উঠলেন চাচা। কিছু পেপারস আমার সামনে ফেলে বললেন এখন থেকে এই বাড়ি আর আব্বুর ব্যাংকে যা ব্যালেন্স আছে সবকিছুর মালিক উনি। চমকে উঠলাম আমি। দ্রুত পেপারস হাতে নিয়ে দেখলাম। তেমন কিছু না বুঝলেও এটা বুঝলাম আমাদের সবকিছু আমার চাচা নিজের নামে করে নিয়েছেন। পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল এসব দেখার পর। চাচা মানুষটাকে অচেনা লাগছিল। আমি জেদ ধরে বসে রইলাম আমার বাসা থেকে আমি কিছুতেই যাব না। চাচিম্মু আর নাতাশা আপু অনেক বুঝানোর চেষ্টা করল চাচাকে। কিন্তু চাচা মানবার মানুষ নন। উনাদের ও অকথ্য ভাষায় গালিগালাজ করলেন, চাচিম্মুর গায়ে হাত পর্যন্ত তুলেছিলেন। তারপর আর কি আম্মু আর আমাকে বাড়ি থেকে বের করে দিল না। চাচা এত বড় বেইমানি করবেন ধারণার বাহিরে ছিল। এইসব কিছুর মাঝে আম্মু একদম নীরব ছিল। শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল আমাদের বাড়িটার দিকে। আম্মুর মুখের দিকে তাকিয়ে খুব কষ্ট হচ্ছিল কিন্তু কাঁদতে পারছিলাম না। বুঝতে পেরেছিলাম আমাকে এবার অনেক বেশি শক্ত হতে হবে। কারণ এই সুন্দর পৃথিবী আমার জন্য আর সুন্দর নেই বরং কঠিন থেকে কঠিন হতে চলেছে। অন্ধকার হয়ে গেছে তখন। আম্মুকে বাসার সামনে রেখে আমি পাশের দোকানে গিয়ে মুনের বাবাকে ফোন করলাম। মুন আমার বেস্টু ছোটবেলা থেকে। একই স্কুলে পড়াশোনা করেছি আমরা। মুনের বাবাকে সবটা জানানোর পর উনি কিছু সময়ের মধ্যেই আমাদের বাড়ির সামনে আসেন। আমাদের নিজেদের বাড়িতে নিয়ে যান। মুন আর মুনের বাবার এতে কোনো সমস্যা না থাকলেও মুনের আম্মুর মুখ দেখে বুঝতে পেরেছিলাম উনার আমাদের আশাটা মোটেও পছন্দ হয়নি। আর পছন্দ না হওয়াটাই স্বাভাবিক। যেখানে আত্মীয়রা পর্যন্ত মুখ ফিরিয়ে নিল সেখানে উনি তো বাইরের মানুষ। কিন্তু ওই রাতটা ওখানে কাটানো ছাড়া আর কোনো উপায়ও ছিল। মুনের বাবা সবটা জানার পর আমাকে পুলিশের হেল্প নিতে বললেন। কিন্তু আইনের উপর থেকে আমার ভরসা একেবারেই উঠে গিয়েছিল। কারণ আব্বুর মৃত্যু নিয়ে তারা কোনো তদন্তই করেনি। যেখানে আমার কাছে স্পষ্ট মনে হয়েছিল আমাদের ইচ্ছা করে হত্যার চেষ্টা করা হয়েছিল সেখানে তারা কোনো প্রকার তদন্ত ছাড়াই সেটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, তারা সেই ট্রাক ড্রাইভারকেও খোঁজার চেষ্টা করেনি। তাই পুলিশের কাছে সাহায্য চাওয়া মানে সময় নষ্ট বলে মনে হলো আমার। ওই দিন রাতটা মুনদের বাড়িতেই কাটালাম। সকালে আম্মুকে ওদের বাড়িতে রেখে মুনের বাবার সাথে বেরিয়ে পড়লাম। খুঁজে একটা 2 রুমের ঘর ভাড়া নিলাম। নিম্নমানের এলাকা হওয়ায় ভাড়া খুব বেশি ছিল না। তবে আমার কাছে বেশিই ছিল। বাড়িওয়ালি যখন অ্যাডভান্স চাইল মুখটা শুকিয়ে গেল আমার। আমার কাছে তখন 1 টাকাও নেই। কিন্তু বেশিক্ষণ চিন্তা করতে হলো না। মুনের বাবা অ্যাডভান্স সহ 2 মাসের ভাড়া দিয়ে দিল না। মাথায় হাত রেখে বললেন যতক্ষণ না আমার কোনো ব্যবস্থা হচ্ছে উনি সাহায্য করবেন। এর জন্য আমি সারা জীবন উনার কাছে কৃতজ্ঞ থাকব। এরপর আম্মুকে নিয়ে নতুন বাড়িতে উঠলাম। কাজের খোঁজ করতে লাগলাম।
আমাকে দেখে মায়া হলো প্রতিবেশী আন্টির। উনি খোঁজ করে কিছু টিউশন পাইয়ে দিল না। খুব বেশি বেতন ছিল না, তবে চলার মতো। নাতাশা আপুর সাথে যোগাযোগ করে আমার সার্টিফিকেটগুলো নিয়ে একটা সরকারি কলেজে ভর্তি হলাম। দেখলেন ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায়। কোথায় আমার পড়ার কথা ছিল বেস্ট কলেজে, সেই আমি ভর্তি হলাম একটা সরকারি কলেজে। অবশ্য এতে আমার রেজাল্টের কোনো ক্ষতি হয়নি, কারণ পড়াশোনা নিজের কাছে। আমি যেখানেই পড়ি না কেন, ভালোমতো পড়াশোনা করলে আমাকে ভালো ফলাফল করা থেকে ঠেকাবে কে? ঝুম বৃষ্টি নামতেই হুঁশ ফিরল আরশির। অতীত বর্ণনায় এতটাই মনোযোগী ছিল, আশেপাশের খেয়াল ছিল না তার। আরশি দ্রুত উঠে দাঁড়িয়ে আবরারের হাত ধরে টানতে লাগল। উত্তেজিত কণ্ঠে বলল, উঠুন এমপি সাহেব, দেখুন ঝুম বৃষ্টি পড়ছে, রুমে চলুন। আরে উঠুন না। আরশির টানাটানিতে দোলনা ছেড়ে উঠে দাঁড়াল আবরার। তবে রুমে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা তার মধ্যে প্রকাশ পেল না। আরশির অতি নিকটে এগিয়ে আসল সে। আবরারকে এভাবে এগিয়ে আসতে দেখে ভরকাল আরশি। পুনরায় রুমে ফিরে যাওয়ার জন্য তাড়া দেওয়ার প্রয়াস করল, কিন্তু তার পূর্বেই আবরারের শীতল হাত আরশির কপল স্পর্শ করল। আবরারের শীতল হাতের স্পর্শে শিরশির করে উঠল আরশির সারা দেহ। নিমিষেই আঁখি জোড়া বুজে আসল তার। আবরার আরশির কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, আজকের বৃষ্টির প্রতিটা ফোঁটা তোমার সকল দুঃখ কষ্ট ধুয়ে মুছে নিয়ে যাক মিসেস অদ্ভুত চোখওয়ালি। আরশির বন্ধ চোখ থেকে আরও কয়েক ফোঁটা উষ্ণ তরল গড়িয়ে বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেল। আলতো হাসল আরশি। প্রার্থনা করল আবরারের কথাটাই যেন ঠিক হয়। আজকের বৃষ্টি যেন তার সকল দুঃখ কষ্ট ধুয়ে নিয়ে যায়। সে ভালো থাকতে চায়, তার সামনে দাঁড়ানো মানুষটার সাথে সারা জীবন সুখে থাকতে চায়, অনেক অনেক বছর বাঁচতে চায়। মানুষটার নিশ্চুপ ভালোবাসা শত সহস্র বছর উপভোগ করার তীব্র লোভ জাগ্রত হয়েছে তার ছোট্ট মনে। আরশি ভেজা পোশাক পাল্টে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আবরার। আবরারকে এভাবে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে শুয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়ল আরশির। সে দ্রুত আবরারের কাছে এগিয়ে গেল। চিন্তিত কণ্ঠে শুধাল, আপনি ঠিক আছেন তো এমপি সাহেব? এভাবে মুড়ি দিয়েছেন কেন? আরশির আওয়াজ শুনে কম্বল থেকে চোখ বের করে উকি দিল আবরার। বলল, আমি একদম ফিট আছি মিসেস অদ্ভুত চোখওয়ালি। ওই একটু ঠান্ডা লাগছিল তাই এভাবে মুড়ি দিয়ে শুয়ে আছি। সন্দিহান চোখে চাইল আরশি। কোমরে হাত রেখে শুধাল, সত্যিই ঠিক আছেন? তাহলে আপনার চোখ লাল হয়ে আছে কেন? থতমত খেল আবরার। নিজেকে সামলে দৃঢ় কণ্ঠে বলল, ওই চোখে পানি গিয়ে লাল হয়ে গেছে হয়তো। এখন তুমি তোমার এই গোয়েন্দাগিরি অফ করো, আর লাইটটা নিভিয়ে ঘুমাতে এসো। অনেক রাত হয়ে গেছে। আরশি ঘড়িতে সময় দেখে নিল। আসলেই অনেক রাত হয়ে গেছে। তাই সে চুল ভালোভাবে মুছে লাইট অফ করে শুয়ে পড়ল। আরশি শুতে না শুতেই আবরার ঝটফট এসে তাকে জড়িয়ে ধরল। অবাক হল না আরশি। এই কয়েকদিনে অভ্যাস হয়ে গেছে তার। কিছুক্ষণ নীরবতায় কাটল। নীরবতা ভেঙে আবরার বলে উঠল, ঘুমিয়ে গেছ মিসেস অদ্ভুত চোখওয়ালি? আরশি শান্ত কণ্ঠে বলল, উহুম। কেন, কিছু বলবেন? আবরার কোনোরকম ভনিতা না করে জিজ্ঞাসা করল। সব তো বললে, কিন্তু রিফার ব্যাপারে কিছু বললে না যে? হাসল আরশি। বলল, রিফা আমার বোন কি করে এটাই জানতে চান তাই তো? রিফা আমার বোনের বেশি কাউকে বলতে ইচ্ছা করে না। মনে হয় ওইসব বললে ওকে পর করে দিচ্ছি, তাই রিফার ব্যাপারে কিছু বলিনি। তবে আজ যখন সব জানালাম তাহলে এটাও না হয় জানিয়ে দেই, রিফা আমার রক্তের সম্পর্কের কেউ নয়। হঠাৎ করেই আমার জীবনে এসেছে ও। ওকে পাওয়া আমার সৌভাগ্য ছিল।
ছোটবেলা থেকেই শখ ছিল একটা ছোট ভাই বা বোনের, কিন্তু আমার কোনো ভাই বা বোন ছিল না। রিফাকে পাওয়ার পর আমার সেই শখ পূরণ হয়েছে। নতুন বাসায় ওঠার 6 মাস পরের ঘটনা। টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিলাম। প্রায় সন্ধ্যা হতে চলেছে তখন। দ্রুত পায়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ রাস্তার সাইডের একটা বেঞ্চে চোখ যায়। দেখি আমার চেয়ে ছোট বা আমার বয়সী একটা মেয়ে বেঞ্চে বসে কাঁদছে। হাতে কাপড়ের একটা ব্যাগ। দেখে শহরের মনে হলো না। মেয়েটাকে দেখে মায়া হলো আমার। কেন যেন ভীষণ টান অনুভব করলাম। ধীর পায়ে মেয়েটার কাছে গিয়ে কাঁধে হাত রাখলাম। মেয়েটা অশ্রুসিক্ত চোখে ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে চাইল। ইস, কি মায় জড়ানো ছোট্ট একটা মুখ মেয়েটার। আমি ওর চোখের পানি মুছিয়ে জিজ্ঞাসা করলাম, ও কাঁদছে কেন? জবাব দিল না ও। আবার কাঁদতে লাগল। আমি কোনো জবাব না পেয়ে আবার জিজ্ঞাসা করলাম, ও কোনো বিপদে পড়েছে কিনা। এবার মেয়েটা মাথা ঝাঁকিয়ে বুঝালো ও বিপদে পড়েছে। আমি তৎক্ষণাৎ মেয়েটার কাছে ওর বাবা মায়ের নাম্বার চাইলাম। এবার প্রথমবারের মতো মুখ খুলল মেয়েটা। কান্না ভেজা কণ্ঠে জানালো ওর বাবা মা নেই। বুঝতে পারলাম ভালোই বিপদে পড়েছে মেয়েটা। ওকে আমার সাথে আমাদের বাসায় নিয়ে যেতে চাইলাম। প্রথমে রাজি হচ্ছিল না, ভয় পাচ্ছিল। ওকে বুঝিয়ে বললাম আর কিছু সময় পর অন্ধকার হয়ে যাবে। রাতে এই রাস্তায় বসে থাকা ওর জন্য নিরাপদ নয়। এবার রাজি হলো ও। ওকে নিয়ে বাড়িতে আসলাম। ফ্রেশ হতে বলে নাস্তা রেডি করলাম। ফ্রেশ হয়ে আসলে যত্ন সহকারে খাবার খাওয়ালাম। এবার ওকে শান্ত দেখাচ্ছিল। হয়তো আমাকে একটু একটু বিশ্বাস করতে পারছিল ও। তাই সুযোগ বুঝে জিজ্ঞাসা করলাম ওকে, কোথা থেকে এসেছে, কি হয়েছিল ওর সাথে, কেন কাঁদছিল রাস্তায় বসে। ও আমার দিকে কিছুক্ষণ গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে শুরু করে ওর নাম রিফা। কুমিল্লার একটা গ্রামে ওর বাসা। ওর বাসা বললে ভুল হবে। ওর মামা মামির বাসায় থাকত ও। দরিদ্র ঘরে জন্ম ওর। ওর আম্মু ওর জন্মের সময় মারা যান। আর ওর আব্বু, সে নাকি অতিরিক্ত নেশা করত, যার কারণে উনার ও মৃত্যু ঘটে। তখন রিফার বয়স মাত্র 5 কি 6। তারপর ওর জায়গা হয় ওর মামা মামির বাসায়। রিফার মামা মামি ওর দায়িত্ব নিতে চাচ্ছিল না, কিন্তু গ্রামের লোকেদের চাপাচাপির কারণে বাধ্য হয় ওকে আশ্রয় দিতে। জোর করে রিফার দায়িত্ব দেয়া হয়েছিল, তাই শুরু হয় রিফার উপর নির্যাতন। বাড়ির সব কাজ ওকে দিয়ে করাত, আর ভুল করলে প্রচুর মারধর করত। রিফা আমাকে নিজের শরীরে থাকা দাগগুলোও দেখিয়েছিল। মারের দাগ দেখে কেঁপে উঠেছিলাম আমি। এভাবেই মামা মামির বাড়িতে বড় হয় রিফা। আমার সাথে যখন ওর দেখা হয় তখন ওর বয়স 15 কি 16। যাই হোক, আমার সাথে দেখা হওয়ার 3 মাস আগে গ্রামে একটা শহুরে ছেলের সাথে পরিচয় হয় ওর। কাজ শেষে নিয়মিত পুকুর পাড়ে যেত ও। সেখানেই দেখা হয়েছিল। রিফার মতে ছেলেটা বেশ ধনী পরিবারের ছিল। প্রথমে কৌশলে ওর সাথে বন্ধুত্ব করে, ওর কষ্টের কথা জানার পর ওকে সান্ত্বনা দেয়। রিফাও ধীরে ধীরে ছেলেটাকে অনেক বিশ্বাস করতে শুরু করে। এরপর হুট করে একদিন ছেলেটা ওকে প্রপোজ করে, নিজের ভালোবাসার কথা জানায়। ওকে বিয়ে করবে বলে স্বপ্ন দেখায়। রিফা ও একটু ভালোবাসা পাবে বলে লোভে পড়ে যায়। তো রিফার মামা মামি কিভাবে যেন ওই ছেলের সাথে রিফার সম্পর্কের কথা জেনে যায়। তারা রিফাকে আর ওই ছেলের সাথে সাক্ষাৎ করতে দেয় না। ওর মামা কোনো এক বয়স্ক লোকের সাথে ওর বিয়ে ঠিক করে ফেলে। এর পরিবর্তে উনার মোটা অঙ্কের টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু রিফা সেটা মানতে পারেনি। ও ততদিনে ওই ছেলেটার প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছিল। তাই ও রাতের অন্ধকারে লুকিয়ে ছেলেটার সাথে দেখা করে। ছেলেটা ওকে বলে পরদিন সকালে ওরা পালিয়ে যাবে এখান থেকে। শহরে গিয়ে সে রিফাকে বিয়ে করবে।
রিফা ও একটুখানি সুখের আশায় ওই ছেলেটার সাথে পালিয়ে আসে। শহরে এসে বাসে ওঠার পর ও ছেলেটার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু হুট করে ওর ঘুম ভেঙে যায়। ও শুনতে পায় ছেলেটা ফোনে কাউকে ধীর স্বরে বলছে, হ্যাঁ, মেয়েটা হেব্বি দেখতে। আমি ওকে নিয়ে আসছি। এই তো কাছাকাছিই আছি। আজকে রাতে পার্টি হবে বন্ধু। তোরা সব রেডি থাক মজা নেয়ার জন্য। এই সব শোনার পর রিফা বুঝতে পেরে যায় তার সামনে বিপদ। এই ছেলেটা মোটেও তাকে ভালো উদ্দেশ্যে এখানে নিয়ে আসেনি আর না তাকে বিয়ে করবে। রিফার ভাবনার মাঝে বাস থামলে ছেলেটা রিফাকে নিয়ে নেমে পড়ে। রিফা এমন ভান করে যেন সে কিছু শুনেনি। কিছুদূর হাঁটার পর সে ছেলেটাকে বলে তার পানি পিপাসা লেগেছে, পানি এনে দিতে। ছেলেটা পানি আনতে গেলে পালায় রিফা। দৌড়াতে দৌড়াতে অনেক দূরে ওই রাস্তায় এসে পৌঁছায়। রাত থেকে না খাওয়ার কারণে আর শরীরে বল পাচ্ছিল না ও, তাই ওখানে বসেছিল। থামল আরশি। আবরার জিজ্ঞাসা করল, ওর মামা মামির সাথে যোগাযোগ করনি? আরশি ঠোঁট ভিজিয়ে বলল, হু করেছিলাম, কিন্তু উনারা রিফাকে ফিরিয়ে নিতে নারাজ। বোঝা মাথা থেকে নেমেছে বলে কথা। আর তারা নিতে চাইলেও আমি ওই জাহান্নামে ওকে আর যেতে দিতাম না। এরপর থেকে রিফা আমার কাছেই আছে। ওকে নিজের ছোট বোন বলে মেনে নিয়েছি। মেয়েটা জীবনে অনেক কষ্ট করেছে। আমি তো তাও জীবনের অনেকগুলো বছর বাবা মায়ের ভালোবাসা, আদর সব পেয়েছি। কিন্তু ও পায়নি। এমনকি মা বলে ডাকার সুযোগটাও পায়নি। তাই তো আমার মাকে মা বলে ডাকতে বলেছি, যাতে একটু হলেও মায়ের অভাব পূরণ হয়। চেয়েছিলাম ওকে একটা ভালো জীবন দিতে, ভালো রাখতে। কিন্তু পারিনি। এই দুনিয়ায় যে অর্থ ছাড়া মানুষ অচল। আর আমার অর্থের পরিমাণ ছিল সীমিত। আরশির হাত মুঠোয় পুড়ে নিল আবরার। শান্ত স্বরে বলল, তুমি যা করেছ তা কয়জনই বা করতে পারে বলো তো? একটা বাইরের মেয়েকে আশ্রয় দেয়া, নিজের বোনের আসনে বসানো, এতগুলো বছর ধরে আগলে রাখা, এটা কি সবার পক্ষে সম্ভব? আমার মনে হয় না ও তোমার কাছে খারাপ ছিল, বরং ও তোমার কাছে অনেক সুখে ছিল, ভালো ছিল। একদিন না হয় ওকেই জিজ্ঞাসা করে দেখো। চোখ বন্ধ করে হাসল আরশি। কিছুক্ষণ নীরব থেকে বলল, আপনি তো এই সব কিছু আগে থেকেই জানতেন তাই না এমপি সাহেব? চমকালো আবরার। আমতা আমতা করে বলল, আমি কিভাবে জানব? আরশির ঠোঁটের হাসি চওড়া হল। বলল, আপনি আমার ব্যাপারে অনেক কিছুই জানতেন, এটা আমি জানি। তবুও কেন আমার কাছ থেকে পুনরায় সবটা এত মনোযোগ দিয়ে শুনলেন এমপি সাহেব? ফোঁস করে নিঃশ্বাস ফেলল আবরার। আসলেই সে আরশির ব্যাপারে অনেক কিছুই জানত। আর যতটুকু অজানা ছিল তা আজ আরশি নিজেই বলেছে। আবরার ধীর আওয়াজে বলল, মানুষ নিজেদের একান্ত গোপনীয় কথাগুলো শুধুমাত্র নিজেদের অতি প্রিয় আপনজনদের নিকটই ব্যক্ত করতে পারে। তারা সেই মানুষটাকে অনেক বেশি ভরসা করে। তাই তো নিজেদেরকে সেই মানুষটার সামনে খোলা বইয়ের মতো উপস্থাপন করে। আমি সবসময়ই তোমার নিকট সেই অতি প্রিয় ভরসাযোগ্য মানুষটা হতে চেয়েছিলাম। তাই তো সবটা জানার পরও তোমার মুখ থেকে আবারও সবটা শুনেছি। তোমার কাছ থেকে সবটা শুনে ভীষণ তৃপ্তি অনুভব করছিলাম জানো মিসেস অদ্ভুত চোখওয়ালি। তুমি যখন আমাকে সবটা জানাচ্ছিলে মনে হচ্ছিল আমি বুঝি সার্থক। আরশি ড্রিম লাইটের মৃদু আলোয় আবরারের চোখে চোখ রাখল। গভীর দৃষ্টি তাক করে সরল ভঙ্গিতে বলল, আমি আজ আপনাকে সবকিছু কেন বললাম জানেন এমপি সাহেব? কারণ আপনি আমার সেই অতি প্রিয় ভরসাযোগ্য একান্ত ব্যক্তিগত পুরুষ, যার কাছে আমি নিজেকে খোলা বইয়ের মতো উপস্থাপন করতে চাই। যাকে আমি ভীষণ ভরসা করি, যার কাছে নিজেকে নিরাপদ ভাবি, যার কাছে সব শেয়ার করে এখন আমি ভীষণ হালকা অনুভব করছি। আপনিই সেই মানুষটা, আমার একান্ত ব্যক্তিগত পুরুষ।
কথা শেষ করে আবরারের বুকে মুখ গুজল আরশি। আরশিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল আবরার। চোখ মুখ চকচক করছে তার, ঠোঁট জুড়ে তৃপ্তির হাসি খেলা করছে। কানে বারংবার ধ্বনিত হচ্ছে, আপনিই সেই মানুষটা, আমার একান্ত ব্যক্তিগত পুরুষ। চলবে।